তো আমরা এখন দেখবো হলো রেট অফ রিয়াকশন। সো রেট অফ রিয়াকশন বলতে কি বোঝানো হয়? রেট অফ রিয়াকশন বলতে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, মানে হলো সময়ের সাথে আসলে তার ঘনত্ব কি পরিমাণ চেঞ্জ হইতেছে, এটা হলো রেট অফ রিয়াকশন। সো এখানে যেটা দেখানো হয়েছে এটা হলো ধরো রিয়াকশন এ থেকে বি তে হইতেছে, এবং এ হলো বিক্রিয়ক আর বি হলো উৎপাদ। সো এ থেকে বি তে যাইতেছে। সো এখন ধরো কনসেন্ট্রেশন এ কনসেন্ট্রেশন এ এ এ এর কনসেন্ট্রেশন শুরুতে ধরো সি, ধরো আফটার ফিউ টাইমস তার মানে কি, আফটার কনসেন্ট্রেশন বিকাম সি মাইনাস ডিসি। শুরুতে ছিল সি, মানে একদম বিক্রিয়া একদম শুরুতে যখন উত্তরগুলো দেওয়া হয় শুরুতে ছিল সি, বাট কিছু কিছু সময় পর এটা আসলে ডিসি বাদ গেছে, মানে হলো সি এর কিছু অংশ বাদ গেছে। সো চেঞ্জ ইন রিয়েকশন সি মাইনাস ডিসি মাইনাস সি। সো এখানে মাইনাস আসবে কারণ হলো কি, কারণ হলো বিক্রিয়ক কমতেছে, সো এখানে মাইনাস আসছে, সো বিয়োগটা এভাবে দেওয়া হয়েছে। সো রেট অফ রিয়েকশন ডিসি বাই ডিটি। সো এটা এখানে দেখানো হয়েছে, বাট এখানে উত্তরটা সেম ভাবে দেখানো হয়েছে, বিয়োগ দেওয়া হয়েছে, বাট বাট এখানে ডিএক্স বাই ডিটি। সো এভাবে রেট অফ রিয়েকশন আসছে। হ্যাঁ, সো এখানে আবার দেখানো হয়েছে রেট অফ রিয়েকশন উৎপাদের রেট মাইনাসে বসে, কারণ হলো উৎপাদ কমে, আর বিক্রি সরি সরি রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক বিক্রিয়ক মাইনাস বসানো হয়েছে কারণ বিক্রিয়ক কমে আর উৎপাদ বাড়ে, সো উৎপাদে প্লাস বসানো হয়েছে। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো যেমন এটা যদি বিক্রিয়কের ইকুয়েশন হয়, তাহলে এর রেট অফ রিয়েকশন কিভাবে দেখানো হবে, যে এটা যদি মোলার ঘনমাত্রা হয়, সো মোলার ঘনমাত্রা দিয়ে দেখানো হয়েছে রেট অফ রিয়েকশন এ। সো এ টু দি পাওয়ার এ টু দি এর উপরে বসে আসলে কত মোলের সাথে, যত মোলের সাথে বিক্রিয়া করবে, এ এর যত মোলের সাথে বিক্রিয়া করবে ওটা হবে পাওয়ার। সো বি এর যত মোলের সাথে বিক্রিয়া করবে ওটা হবে পাওয়ার। সো এটাই। সো এখানে এটা আরো ভালোভাবে দেখানো হয়েছে এখানে, যেমন দুই মৌল দুই মৌল এর সাথে এক মৌল ভি বিক্রিয়া করে। সো এর সো এর মোলটা পাওয়ার হবে, কিন্তু ভি ভি ভির যেহেতু এক মোল পাওয়ার, সো এখানে বি এর এক বসানো হয়নি বা দেখানো হয়নি। সো এটাই। সো এভাবে রেটটা আমরা প্রকাশ করি। সো সো এখানে সেম দেখানো হয়েছে। সো এখানে রেট ইকুয়েশন বের করা হয়েছে। রেট ইকুয়েশন, সো এখানে কে হলো কনস্ট্যান্ট। সো এখন রেট ইকুয়েশন আগেরটাই দেখানো হয়েছে। যাই হোক, আচ্ছা এখানে গ্রাফিক্যাল এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে। গ্রাফ হলো প্রথম দিকে যখন রিয়েক্ট্যান্ট বেশি থাকে তখন হলো কি, প্রথম দিকে হলো তারা বেশি বিক্রিয়া করে, যখন যখন রিয়েক্ট্যান্টের ঘনত্ব কমে তাদের বিক্রিয়ার রেটও কমে যায়। উম, প্রথম দিকে হলো উম, মানে প্রোডাক্টের ঘনত্ব কম থাকে। সো সো প্রোডাক্ট বিক্রিয়া কম করে, শেষের দিকে প্রোডাক্ট বিক্রিয়া বেশি বেশি করে। সো এখানে এটা দেখানো হয়েছে। আচ্ছা এখানে দেখানো হয়েছে ইফেক্ট অফ টেম্পারেচার। সো ফ্যাক্টর ইফেক্ট, রেট অফ রিয়েকশন, টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন অফ রিয়েকশন। সো এখানে দেখানো হয়েছে, সো এখানে বলা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য বিক্রিয়ার রিয়েক্ট্যান্ট কিছু ডাবল বাড়ে। সো এটা বলা হয়েছে। সো এখানে দেখানো হয়েছে যে আসলে টেম্পারেচার বাড়লে কেন রিয়েকশন রেট বাড়ে, কারণ হলো পলিউশন বাড়ে। সো এখানে দেখা হয়েছে অ্যাক্টিভ এনার্জি, কারণ হলো আচ্ছা অ্যাক্টিভ এনার্জির পরে আরো দেখানো হয়েছে, এখানে যদি দেখি। আচ্ছা এবার প্রথমে ইফেক্ট অফ প্রেশার অন রিয়েকশন রেট। সো ইফেক্ট অন প্রেশার যেটা বের বের করা হয়েছে সেটা হলো পার্শিয়াল প্রেশার। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হয়েছে
what is partial pressure? Mole fraction into total pressure. So total pressure into mole fraction. So mole fraction কিভাবে বের করা হয়? টোটাল মোল ইনটু ওই মোল, ওই ভাগ ওই মোল। সো সো এখানে সো মোল ফ্র্যাকশন, সো পার্শিয়াল প্রেসার অফ কম্পোনেন্ট। সো সো এখানে পার্শিয়াল প্রেসার বের করা হয়েছে। পার্শিয়াল প্রেসার কিভাবে বের হয়েছে এটা বের করা হয়েছে, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। সো মোল ফ্র্যাকশন কিভাবে বের করা হয়? মোল ফ্র্যাকশন বের করা হয় হলো মোল ফ্র্যাকশন বের করা হয় হলো এখানে মোল ফ্র্যাকশন বের করা হলো ওই মোল ভাগ টোটাল মোল। সো ওটা হচ্ছে মোল ফ্র্যাকশন, মানে ওই যৌগের ওই মোলের মোল, ওই মোলের মোল ভাগ টোটাল মোল। সো এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, আর প্রেসার হচ্ছে টোটাল প্রেসার। সো এটা দিয়ে গুণ দিয়ে পার্শিয়াল প্রেসার বের হয়। এখন সবগুলোর পার্শিয়াল প্রেসার বসালে এগুলো হলো প্রোডাক্ট বা উৎপাদের পার্শিয়াল প্রেসার, এগুলো হলো রিয়েক্ট্যান্ট পার্শিয়াল প্রেসার। পরে কনস্ট্যান্ট বার হয়, ওটা হলো কেপি, এটার বলা হয় কেপি। সো এখানে কনসেন্ট্রেশন দেখানো হয়েছে, ইফেক্টেড কনসেন্ট্রেশন। সো কনসেন্ট্রেশন বাড়লে হলো বিক্রিয়কের হার বাড়ে। সো এখানে বলা হয়েছে অ্যাক্টিভেশন এনার্জি। সো অ্যাক্টিভেশন এনার্জি হলো যেহেতু আহ, যদি যদি বন্ধন ভাঙতে হলে বাইরে শক্তি প্রদান করতে হয়। ফলে ফলে কি বা একটা অ্যাক্টিভেশন নির্দিষ্ট একটা এনার্জি ওকে দিতে হয় যাতে ও বন্ধনটা ভাঙতে পারে। ফলে ফলে ওর বন্ধন ভাঙতে হলে এখানে পাহাড়ের চূড়ায় উঠতে ওর বন্ধন ভাঙতে হলে অনেক এনার্জি দরকার হয়। বাট ওর বন্ধন যখন ভেঙে যায়, তখন বন্ধন ভাঙার পর কিন্তু ও বন্ধন গঠন করে, অন্য কোনো বন্ধন গঠন করে। ফলে অন্য কোনো বন্ধন গঠন করলে কি হয়? ফলে যখন সে অন্য কোনো বন্ধন সে যখন গঠন করে, তো সে সে আসলে তখন এনার্জি রিলিজ করে। সো সো তখন সে আসলে যদি তার এনার্জি রিলিজ এনার্জি হলো তার বন্ধন ভাঙার সময় যে বন্ধন সে শোষণ করছে, তার সে যদি বেশি হয় তখন সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। বাট তাকে প্রথমে বিক্রিয়া করার জন্য, যেহেতু তো তার বন্ধন ভাঙতে হবে, তাকে প্রথমে বিক্রিয়া করার জন্য কিছু এনার্জি দিতে হয়। সো এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, বা তাকে প্রথমে বিক্রিয়া করতে হবে বা বন্ধন ভাঙতে হবে, এটাই। সো এটাই। আচ্ছা। তো আমরা এখন দেখব ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট বলতে কি বোঝানো হয়? ক্যাটালিস্ট হলো যেটা আসলে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কমিয়ে, মানে যে বিক্রিয়াটা করতে যে পরিমাণ শক্তি লাগতো, ও আসলে ওই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না। ও আসলে এর আগে বিক্রিয়াকে রিঅ্যাক্টিভ করে দেয়, মানে বিক্রিয়কগুলোকে অ্যাক্টিভ করে দেয়। সো ক্যাটালিস্ট, সো ওটা হলো ক্যাটালিস্ট। সেখানে বলছে ইনক্রিজ টেম্পারেচার অর প্রেসার ক্যান মেক রিঅ্যাকশন ফাস্টার। ঠিক আছে, বাট দিস মে কস্ট মোর এনার্জি। মানে টেম্পারেচার ইনক্রিজ করলে রিঅ্যাকশন বাড়তে পারে, বাট এটা কি কস্টলি। বাট ক্যাটালিস্ট এমন একটা পদার্থ যা নিজে স্থায়ীভাবে শেষ না হয়ে রিঅ্যাকশনের গতি বাড়ায় বা কমায়। ঠিক আছে, মানে হলো ক্যাটালিস্ট। সো এখানে টেম্পারেচার আর প্রেসারটা না বাড়িয়ে আমরা যদি ক্যাটালিস্ট অ্যাড করে দিই, সো আসলে আমরা আসলে কম খরচে কাজটা করতে পারতেছি। ঠিক আছে। সো এখানে বলা হয়েছে এনজাইম এনজাইম হলো বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। এনজাইম আসলে বডির যে রিয়েকশন গুলা সো ওগুলা ঘটাইতে সাহায্য করে বা দ্রুত ঘটায়। সো এখানে দেখানো হয়েছে আগে হলো নর্মালি ক্যাটালিস্ট ছাড়া ও আসলে অনেক এনার্জি দরকার হতো বিক্রিয়া করতে, বাট ক্যাটালিস্ট সহ ও আসলে কম এনার্জি দিয়ে বিক্রিয়া করতে পারতেছে। সো এখানে বলছি এখানে টু ইম্পর্টেন্ট। সো ক্যাটালিস্ট স্পিড আপ বোথ ফরওয়ার্ড এন্ড রিভার্স রিয়েকশন। সো এখানে ধনাত্মক অনুঘটক। সো এখন যদি এটাকে আহ, এ- এ- এটা হলো রিয়েক্ট্যান্ট যদি প্রোডাকশন বাড়ায়, তাহলে সেটা হলো ধনাত্মক অনুঘটক। আবার যদি প্রোডাকশন কমায়, সেখানে বলছে কি ফিউ ড্রপ রিটার্ড দ্য ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড, মানে হলো উম, এর বিক্রিয়ার রিয়েকশন এদিক থেকে দিয়ে কমাইতেছে, মানে হলো রিয়েক্ট্যান্ট থেকে প্রোডাকশন। সো এটা হলো ঋণাত্মক। সো আর এটা হলো সহানুঘটক। সহানুঘটক হলো মানে হলো নিজে যখন উৎপাদ হয়েছে তখন সে আসলে
তখন সে আসলে ক্যাটালিস্টের মতো আচরণ করে। সো এটা স্ব-অনুঘটক। যাই হোক, সো এখন আসি এখন এখানে এখানে বলা হয়েছে ক্যাটালিস্ট প্রমোটার। সো এখানে বলা হয়েছে ক্যাটালিস্ট প্রমোটার, বাট কিছু ক্যাটালিস্ট আছে। সো ধরো ক্যাটালিস্ট আছে, বাট ওই ক্যাটালিস্টের যদি ক্ষমতা বাড়ানো হয়, এখানে বলছে এ সাবস্টেন্স দ্যাট ইজ নট ইটসেলফ ক্যাটালিস্ট, মানে হলো কোনো সাবস্টেন্স যদি নিজে যদি ক্যাটালিস্ট না হয়, বাট ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়ায়। সো ইটস কল ক্যাটালিস্ট প্রমোটার। আর যেটা ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি কমায় সেটাকে বলা হয় ক্যাটালিস্ট পয়জন। আর ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্ট, একটা হচ্ছে হোমোজেনাস, মানে হলো দুটা যদি গ্যাস বা লিকুইডে থাকে, যেটা রিয়েক্ট্যান্ট আর যেটা ক্যাটালিস্ট, ওটা হলো হোমোজেনাস। আর ক্যাটালিস্ট যদি সলিডে থাকে আর যেটা রিয়েক্ট করছে ওটা যদি গ্যাসে থাকে, ওটা হলো হেটারোজেনাস। সো এখানে এটা বলা হয়েছে। সো এখানে দেখানো হয়েছে মেকানিজম অফ ক্যাটালিস্ট। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো ফর্মেশন অফ ইন্টারমলিকুল কম্পাউন্ড। তাদের নিজেদের মধ্যে প্রথমে ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করে, বাট পরে ক্যাটালিস্টে বের করে ওরা রিয়েক্ট্যান্ট সাথে বিক্রিয়া করে। ওটা হলো মানে নিজেদের মধ্যে বন্ধন গঠনের মাধ্যমে হলো ও আসলে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। বাট আরেকটা হলো অ্যাবজর্বেশন, মানে হলো রিয়েক্ট্যান্ট গুলো ক্যাটালিস্টে অ্যাবজর্ব হয়, ফলে ওদের বন্ডগুলো উইক হয়। সো এখানে দেখানো হয়েছে এআরসি। সো এআরসি প্রথমে বন্ধন গঠন করছে, ফলে এআরসি পরে বির সাথে বন্ধন ঘটে পিআরসি গঠন করছে। এরপর কি ক্যাটালিস্ট সি কামস ব্যাক, ফলে এখান থেকে আসলে সি বের হয়ে গেছে, ফলে পি নতুন একটা প্রোডাক্ট এখানে আরো ক্লিয়ারলি দেখানো হয়েছে। সো এখানে আহ, এখানে ক্যাটালিস্ট অক্সিজেন সাথে বিক্রিয়া করে অক্সিজেন অ্যাবজর্ব করে। সো ওই ফলে ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, ক্যাটালিস্টে আগের ফর্মে ফিরে আসে। ফলে এখানে যে নাইট্রাস অক্সাইড বা ক্যাটালিস্টটা আগের ফর্মে ফিরে আসছে, ফলে সে ক্যাটালিস্ট হিসাবে এখানে বিক্রিয়া করছে। সো ওভারঅল রিয়েকশন দেখা গেল। সো ও আসলে এভাবে একটা নাইট্রোজেন অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। সো একটা হলো এভাবে কাজ করে, আর একটা হলো অ্যাবজর্বেশনের মাধ্যমে। সো এখানে অ্যাবজর্বেশনটা দেখানো হয়েছে। এ আর বি, ও আসলে কি করে, সলিড ক্যাটালিস্টের সাথে অ্যাবজর্ব হয়, বা এ আর বি ভির যে এ আর ভি যেহেতু সলিড, ফলে ও আসলে ইলেকট্রন ম্যাগ এ আর ভি ইলেকট্রন ম্যাগ গুলোতে আকর্ষিত হয়, ফলে এ আর ভির বন্ধনগুলো উইক হয়। ফলে বন্ধনগুলো উইক হওয়ার ফলে এআরবি যখন কাছাকাছি থাকে, ফলে এআরবি নতুন একটা যৌগ তৈরি করে। ফলে এভাবে আসলে ক্যাটালিস্ট কাজ করে। সো এখানে এটা দেখানো হয়েছে। এরপর দেখানো হয়েছে বায়ো ক্যাটালিস্ট বা এনজাইম মানুষের শরীরে। সো এখানে কি বলছে, এনজাইম আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট মেড উইথ লাইভিং সেল, দে আর কমপ্লেক্স। আচ্ছা, মোস্ট এনজাইম আর এখানে দেখানো হয়েছে এনজাইম সো এখানে দেখানো যেটা হয়েছে সেটা হলো এটা যদি এনজাইম হয়, ফলে এনজাইম আসলে একে আসলে নিজের মধ্যে নিয়ে আসে, বা এনজাইমটা এমন ভাবে তৈরি করা যে এনজাইমটা যাকে রিঅ্যাক্টিভ করবে, যাকে অ্যাক্টিভ করবে, তাকে অ্যাবজর্ব করতে পারে, ফলে সে নিজের বন্ধনটা উইক হয়, ফলে সে আসলে দ্রুত দ্রুত বিক্রিয়াটা করে। এনজাইম যদি যায় কোনো জায়গায়, সে আসলে এখানে বিস্তারিত বলা হয়েছে। যেমন অ্যাক্টিভ সাইট এনজাইম, সাবস্ট্রেট, ফলে এটা হলো সাবস্ট্রেট, ফলে আহ, ফলে এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট এনজাইম যদি যায়, ফলে ওই সাবস্ট্রেটটাকে এনজাইম কি করে, অ্যাক্টিভ করে, ফলে ফলে ওই ওই সাবস্ট্রেটটা দ্রুত প্রোডাক্টে পরিণত হয়। সো এনজাইম আসলে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কাজ করে, ফলে এনজাইম যখন রিলিজ হয় ওই বিক্রিয়াটা দ্রুত হয়। সো এভাবে আসলে এনজাইম কাজ করে, এটাই।